আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েও আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশনা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 60,000 সেনা সদস্য। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় নীল হয়ে গেছেন বললেন মির্জা ফখরুল। চাঁদাবাজদের ছাড় না দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। আবু সাইদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় চার্জ গঠনের শুনানি 7ই আগস্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যুতে এ পর্যন্ত প্রাণহানি 35। আকাশ প্রতিরক্ষায় ঢাকায় বিমান ঘাঁটি অত্যাবশ্যক বলছে বিমান বাহিনী। এবং সবুজে সাদে বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ বান্ধব কর্মসূচিতে বিশিষ্টজনদের প্রশংসা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাস করার খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদবদল এবং 1.5 লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী চকর মালিথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক করতে সোমবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজকে অনেকগুলো পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি ও কার্যক্রমের কথা। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী এবং পুলিশ যাতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সেজন্য বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। সংবাদ সম্মেলনে জানানো হয় সোমবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সহ দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা। টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স। বৈঠকে তারা আগামী নির্বাচন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং দ্বিপাক্ষিক আরব বিষয় নিয়ে আলোচনা করেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের চাঁদার দাবির খবরে তিনি বেদনায় নীল হয়ে গেছেন। গণঅভ্যুত্থানের পর দেশবাসী এমন পরিণতি চেয়েছিল কিনা প্রশ্ন করেছেন তিনি। সংস্কারে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, বিএনপিকে কোনোভাবে চাপে ফেলা যাবে না। রাহুল রাজ জানাচ্ছেন বিস্তারিত।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় গ্রাফিতি অঙ্কন করবে যুবদল। সেই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ছিল শাহবাগ চত্বরে। উদ্বোধন করে শহীদদের স্মরণ করেন বিএনপি মহাসচিব। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি বলে হতাশাও প্রকাশ করেন তিনি। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তারা আমাদের ভবিষ্যৎ কি? এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি। ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। সংস্কারে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় করার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। মির্জা ফখরুল বলেছেন, গণ অভ্যুত্থানে প্রত্যেকের অবদানের কথাই স্মরণ করতে হবে। সবাই মিলেই গড়ে তুলতে হবে সুন্দর বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজ যেই হোক ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন। কিছু অসহযোগিতার কারণে মাদকের গডফাদারদের ধরা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে, ইলেকশনের আগ পর্যন্ত। মাদকের ধরার পরিমাণটা অনেক বাড়ছে, কিন্তু মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনও ধরা পড়তেছে না। গডফাদারগুলি ধরা না পড়ার আমাদেরও কতগুলি সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এগুলি আমি আপাতত বলতে চাচ্ছি না। গুলশানে চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জামাত। সকালে মগবাজারে কেন্দ্রীয় অফিসে জামাতের আমিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে দলের সেক্রেটারি জেনারেল জানান, সাউথ কোরিয়ার রাষ্ট্রদূতকে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুবিধা বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে রমজানের আগে নির্বাচন সবার আগে জামায়াতে ইসলামী তুলেছিল বলে বৈঠকে জানানো হয়েছে। বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির দিকগুলো কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের পক্ষ থেকে সম্মানিত অ্যাম্বাসেডরকে অবহিত করা হয়েছে যে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল, তারা পিআর পদ্ধতির পক্ষে। ফলে এটা যে কালো টাকা, পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে, মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট দিতে গেলে এবং প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামাত সেক্রেটারি জেনারেল কথা বলছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ নিয়ে সরকারের সাথে আলোচনা হয়েছে, মৌলিক সংস্কারের রূপরেখা সনদের মধ্যে রাখার দাবি জানিয়েছে এনসিপি।
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য উচ্চকক্ষ খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেছেন, এটি পিআর পদ্ধতিতে করতে হবে। জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ জামালপুরে রয়েছেন। সেখানে শহরের তমালতলা থেকে ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়ে ফৌজদারি মোড়ে পথসভা করেন তারা। পরে এনসিপি নেতারা ময়মনসিংহ সফর করবেন। দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের 20তম দিনের বৈঠক চলছে। সকালে পিএসসি এবং দুদক সহ সংবিধান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান মহা হিসাবরক্ষক ও ন্যায়পাল নিয়োগের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। সালাউদ্দিন আহমেদ সহ অন্য প্রতিনিধিরা জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনার শুরুতেই সভাস্থল ত্যাগ করে, পরে আবার আলোচনায় যোগ দেন বিএনপি নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ অভিযোগ উপস্থাপনের পর আসামি পক্ষের বক্তব্যের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছেন আদালত। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি 7ই আগস্ট। প্রিয় দর্শক, দেখুন পরাগ আজিমের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় গত বছরের 16ই জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশি আক্রমণের মুখে বুক পেতে দেয়া এই অসীম সাহসী আবু সাইদ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার চার্জ গঠনের শুনানির দিনে 30 আসামির মধ্যে গ্রেফতার 6 জনকে কাঠগড়ায় হাজির করা হয়। প্রথম দিন আসামিদের বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্টভাবে অভিযোগ উপস্থাপন করেছে প্রসিকিউশন। আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল। মৃত্যুর কারণ পরিবর্তনের চেষ্টা করেছেন। আর অনেকগুলো অভিযোগ আছে। আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করেছেন ট্রাইব্যুনাল। আর আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে 7 আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ 5 জনকে হত্যার ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে 3 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, ঢাকা থেকে জঙ্গি বিমান ঘাঁটি সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই। রাজধানীর আকাশ প্রতিরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ঘাঁটি রাখা অত্যাবশ্যক। বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটিতে প্রেস ব্রিফিং করে বিমান বাহিনী। সে সময় মাইলস্টোন স্কুল শাখার প্রিন্সিপাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন লাইলা নওশিন। 21শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের পর সারা দেশের মানুষের প্রশ্ন, ঢাকার মতো জনবহুল শহরে কেন জঙ্গি বিমান ঘাঁটি? সংবাদ সম্মেলনে তার উত্তর দিয়েছে বাহিনীটি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য, স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। দুর্ঘটনা তদন্তে চীনের একটি দলের আসার কথাও জানিয়েছেন তারা। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। প্রেস ব্রিফিংয়ে ছিলেন মাইলস্টোনের স্কুল শাখার প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম খান। তিনি জানান, রাজুকের সব নিয়ম মেনে স্কুলটি নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র টিন শেড ছাড়া, টিন শেড করতে তো আর রাজুকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছুই রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়েছে। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। আমরা সমস্ত অনুমোদন নিয়েই আমরা নির্মাণ করেছি এবং এখনও নির্মাণ কাজ চলতেছে। আর এই ব্যাপারে যদি কোনো কিছুর যদি দায়ী কেউ হয়, সেটা হবে রাজুক। কেন তার জায়গাতে বিনা অনুমোদনে বিল্ডিং করবে? তদন্তের পর দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে বিমান বাহিনী। তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসুক। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাঙ্গামাটির কিশোর ঐক্য চিং মারমার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে কুইংধং পাড়ায় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল তার শ্মশানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। সে সময় বিমান বাহিনীর সদস্য ছাড়াও ঐক্য চিং মারমার বাবা, মা, আত্মীয় স্বজন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ করা হয়। সেই সময় পরিবেশ বান্ধব এবং সময়োপযোগী কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, শাহ আলম শাহীর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা আরশির রিপোর্টটি। জলবায়ু পরিবর্তনে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ। পরিস্থিতি উন্নয়নে বনায়নে জোর দিচ্ছেন গবেষকরা। এরই অংশ হিসেবে দিনাজপুরে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে গাছ, এই গাছ যে কত উপকার করে তার একটি আমি যদি বলি, সেটা হচ্ছে 380 লিটার প্রায় পানিকে সে শোষণ করে বাষ্পে রূপান্তরিত করে, যা এই ধরিত্রীকে শীতল রাখে। একটি পূর্ণবয়স্ক গাছ যদি এই কাজটি করতে পারে, তাহলে যত বেশি গাছ লাগাবো তত শীতল থাকবে আমাদের এই ধরিত্রী এবং আমরা নিজেরা ভালো থাকব। সবুজে সাজাই বাংলাদেশের এই কাজটি প্রকৃতি জীবন ক্লাব সারা বাংলাদেশব্যাপী যে কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বর্ষায় আমরা আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। প্রাকৃতিক দুর্যোগ রোধে রক্ষা কবচ তৈরিতে জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। বাংলালিংকের পক্ষ থেকে আমরা এই প্রকৃতি জীবন ক্লাবকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা মহৎ উদ্যোগকে আমরা সহযোগিতা করতে পারছি। শুধু বৃক্ষরোপণই নয়, টেকসই সবুজায়নে যথাযথ পরিচর্যায় গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। দিনাজপুর সবুজ হোক এ আশা করি এবং আরো বেশি করে বৃক্ষরোপণ করে তারা কিন্তু বিশাল বিশাল একটা কাজ একটি উদ্যোগ হিসেবে যেন না হয়, এটি যেন সঠিকভাবে রোপণ হয়, সেটি যেন সঠিক চর্চা হয়, এই চারাগুলো যেন শেষ পর্যন্ত তাদের জীবিত থাকে, এর জন্য কার্যক্রম গ্রহণের আবেদন জানাচ্ছি। আগামীর নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে আয়োজকরা। প্রকৃতিকে নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং প্রকৃতির মাঝে আমাদের বসবাস, আমরা প্রকৃতিকে টিকিয়ে রাখবো, নিজেদের জীবন রাখবো সুস্থ। প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের এই অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী সহ সচেতন মহল। আফরোজা হাসি, চ্যানেল আই। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। মালয়েশিয়ার মধ্যস্থতায় শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। দুপুরে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এরপর আনোয়ার ইব্রাহিম বলেন, নিজেদের সীমান্ত সংঘাত বন্ধে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। স্থানীয় সময়ে আজ মধ্যরাত থেকে দুদেশের যুদ্ধবিরতি কার্যকর হবে। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। একদিন আগে ট্রাম্প জানিয়েছিলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানো নিয়ে কাজ করতে রাজি হয়েছেন তিনি। যুদ্ধবিরতির সংবাদে উল্লাস এবং স্বস্তি প্রকাশ করেছে থাই জনগণ। প্রিয় দর্শক, এবারে আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে চলচ্চিত্র শোধ। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল, অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক, রাফিয়াত রশিদ মিথিলা এবং আরফান আহমেদ সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার ঢাকা পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাস করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষের মতোই সড়কে পাঠদান করালেন শিক্ষকরাও। নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প জমা দিলেও তা অনুমোদন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। শাকির আদনান জানাচ্ছেন বিস্তারিত। নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনের সাথে এবার রাজপথে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী। কর্মসূচির অংশ হিসেবে রাজপথী ক্যাম্পাস স্লোগানে সোমবার সকালে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে প্রায় 2 ঘন্টা চলে প্রতীকী পাঠদান কর্মসূচি। তবে মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন মানুষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে প্রায় 9 বছর আগে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থীর সংখ্যা 1200-র বেশি। ভাড়া করা 2টি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। একই দাবিতে মঙ্গলবারও রাজপথে ক্লাস করবেন শিক্ষার্থীরা। শাকির আদনান, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। কেঁচো এবং জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলার পুরান লক্ষণশ্রী গ্রামের নারীরা। এতে যেমন ভালো ফলন পাচ্ছে কৃষক, তেমনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামীণ ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। এই সার উৎপাদনে সহায়তা করছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পূর্ব সুন্দরবনে থামছে না হরিণ শিকারীদের অপতৎপরতা। এবার সুন্দরবনের বয়ারসিং বনাঞ্চলে ফাঁদে আটকে থাকা একটি হরিণ এবং শূকর উদ্ধার করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয় 3000 ফুট লাইলনের তৈরি মালা ফাঁদ। উদ্ধার করা হরিণ ও শূকর সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। বন বিভাগ সূত্র জানিয়েছে, পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্মার্ট টিম 2 সদস্যরা টহলের সময় শিকারীদের পেতে রাখা মালা ফাঁদে একটি হরিণ ও একটি শূকর আটকে থাকতে দেখেন। বনরক্ষীরা হরিণ এবং শূকরটিকে মুক্ত করেন। সুন্দরবনে হরিণ শিকার প্রতিরোধে বনরক্ষীরা অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছেন বন বিভাগ। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী ইউরোপীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র 15% হারে শুল্ক আরোপ করবে। বৈঠকের পর স্কটল্যান্ডের টার্নবেরিতে নিজের গলফ রিসোর্টে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ইইউ বাণিজ্য চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় পাশে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন। এর আগে ইইউ দেশগুলোর উপর 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র। চুক্তির অংশ হিসাবে ইইউ যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করবে। সেই সাথে যুক্তরাষ্ট্রের কাছ থেকে $750 বিলিয়ন জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনবে ইইউ। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন।
প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জুলাই শহীদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেনের যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্পে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই সেবা দেওয়া হয়। দ্বিতীয় ধাপের হেলথ ক্যাম্প 29 এবং 30 জুলাই হওয়ার কথা রয়েছে। বাগেরহাটে জলবায়ু পরিবর্তন এবং প্রারম্ভিক শৈশব উন্নয়ন বিষয়ক সেমিনার এবং কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা হয়েছে। জেলার কোডেক ট্রেনিং সেন্টার আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিডি নেটওয়ার্কের সহসভাপতি মাহমুদা আক্তার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। সেমিনারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কমিউনিটির ভূমিকা এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আলোচনা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশনা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 60,000 সেনা সদস্য। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় নীল হয়ে গেছেন বললেন মির্জা ফখরুল। চাঁদাবাজদের ছাড় না দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। আবু সাইদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় চার্জ গঠনের শুনানি 7 আগস্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যুতে এ পর্যন্ত প্রাণহানি 35। আকাশ প্রতিরক্ষায় ঢাকায় বিমানঘাঁটি অত্যাবশ্যক বলছে বিমান বাহিনী। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ বান্ধব কর্মসূচিতে বিশিষ্টজনদের প্রশংসা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।